দেশের মার্কেটে আরও একটি নতুন স্মার্টফোন যা অনারের তরফ থেকে অনার X8C রিসেন্টলি অফিসিয়াল ব্র্যান্ডগুলো থেকে বেশ ভালোই স্মার্টফোন লঞ্চ করছে। তো তার এই ধারাবাহিকতায় অনারও তাদের X8C দেশের মার্কেটে লঞ্চ করে দিল একটা ভ্যারিয়েন্টে 8/256GB ভ্যারিয়েন্ট। এপ্রিলের 24 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত প্রি বুক চলবে আর কি এই ডিভাইসে, এবং যারা প্রি বুক করবে তারা দেখলাম আবার একটা TWS পেয়ে যাবে এর সাথে, যার মডেল নাম্বার হলো অনার চয়েস X7 Lite। তো প্রি বুক করবেন কিনা সেই ডিসিশন না হয় ভিডিও শেষ করার পরে নিন। আর এই ফোনটা দেখতে তো বেশ ভালোই, এমনকি এক হাতে নিয়েও সহজে ব্যবহার করতে পারবেন, কারণ এটা যথেষ্ট স্লিম এবং অনেক বড় একটা ডিভাইস না। মোটামুটি একেবারে ছোট ডিভাইসগুলোর চাইতে একটু বড়, মানে একেবারে কম্প্যাক্টও না আবার একেবারে অনেক বড়ও না। বডি ফ্রেমে প্লাস্টিক রয়েছে, স্কোয়ার বক্স শেপ ডিজাইন, তবে একটু রাউন্ডেড করার ফলে ফোনটা হাতে নিয়ে ততটা ওই যে হাতে লাগছে ওই ধরনের ফিল্টার কি ততটা হয় না। অন্যদিকে রিয়ার প্যানেলটাতে আমরা ইকো লেদার দেখছি। এগুলো মূলত লেদার না, এগুলো প্লাস্টিক দিয়ে তৈরি হয়ে থাকে, তবে ওই লেদার ফিনিশড বা লেদার একটা ভাইব ক্রিয়েট করতে পারে। এর ফলে ফোনটাতে একদমই ফিঙ্গারপ্রিন্ট দেখা যায় না। অন্যদিকে এই যে ক্যামেরা মডিউলটা, এখানে দেখে মনে হচ্ছে চারটি ক্যামেরা, বাট আসলে আছে দুইটা সেন্সর। 3.5mm হেডফোন জ্যাক নেই, আর এতে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আছে ডিসপ্লের নিচে। পজিশন ঠিকই আছে এবং এটা ফাস্ট একুরেট কাজ করছে। পানি লেগে গেলে একটু সমস্যা হতে পারে বা একটু ডিলে করতে পারে। এই ফোনে আইপি রেটিং হিসেবে রয়েছে 64, যেটা একটু কমই মনে হবে আপনার কাছে, কারণ আপনি এই টাইমে দাঁড়িয়ে আরও কম দামি স্মার্টফোনে আইপি 68, 69 দেখে এখন অভ্যস্ত হয়ে যাচ্ছেন। তো এটা একটু পিছিয়ে থাকবে ওই হালের ওই ট্রেন্ড থেকে। আমার মতো হয়তো অনেকের কাছেই এই ফোনের ডিসপ্লে সেকশনটা ভালো লাগবে। ডিসপ্লেটা দেখতে বেশ সুন্দর এবং চিন বেজেল সুপার ন্যারো, প্লাস এটা সিমেট্রিক্যাল বলতেই হয়। আসলে এটা যে প্রাইস পয়েন্টের ডিভাইস অ্যাজ অফিসিয়াল ডিভাইস, সেই জায়গায় এটার চিন বেজেল সত্যি খুবই ন্যারো, বাট ডিসপ্লেতে আপনি একটা পিল শেপ নচ পেয়ে যাবেন, যে জিনিসটা ওই যে আইফোনের মতো একটা ওরকম একটা ভাইব ক্রিয়েট করে আসলে। এখন এই জিনিসটা অনেকের কাছে ভালো লাগতেও পারে আবার নাও লাগতে পারে। এর বাইরে গিয়ে ডিসপ্লেটা খুব ইমার্সিভ একটা ভিউ দিতে পারে আসলেই। এখানে মূলত 6.7 ইঞ্চের একটা AMOLED প্যানেল রয়েছে, যা 120Hz হাই রিফ্রেশ রেটের এবং 120Hz ঠিকভাবেই পুশ করছেন উনি। আমরা বিভিন্ন অ্যাপের ক্ষেত্রে দেখলাম, এমনকি UFO টেস্টেও দেখলাম 120Hz পর্যন্ত ঠিকভাবেই যাচ্ছে আর কি। আর এটাতে 2800 নিটস পিক ব্রাইটনেস পাওয়া যাবে। আমরা যখন এই স্মার্টফোনটা দিয়ে বাইরে ছবি তুলছিলাম কিংবা ব্যবহার করা হয়েছে রেগুলার ব্যবহারে আর কি, সেক্ষেত্রে এটার ব্রাইটনেস জনিত কোনো ধরনের সমস্যায় পড়তে হয়নি, ঠিকভাবে চালানো যাচ্ছিল। ওয়াইডভাইন L1 এর সাপোর্ট আছে, তবে নেটফ্লিক্সের ক্ষেত্রে HDR সাপোর্ট পাওয়া যায়নি আর কি। অন্যদিকে ইউটিউবের ক্ষেত্রে 60 FPS এর ভিডিওগুলো HDR, সেগুলো আমরা প্লে করে দেখছিলাম, ওগুলো আবার ল্যাগ ফ্রিভাবেই প্লে করতে পারছে এই ডিভাইসটা। ওভারঅল এই ডিসপ্লেটা বেশ স্মুথ এবং ডিসপ্লের কালার রিপ্রেজেন্টেশন ভালো, কন্ট্রাস্ট রেশিও ভালো হওয়াতে মাল্টিমিডিয়া কনজাম্পশন যারা করবেন, যে কোনো কাজই করুন না কেন, ডিসপ্লেটা আপনার দেখে ভালো লাগবে। তবে প্রোটেকশনের ব্যাপারটা নিয়ে একদম ক্লিয়ার কিছু বলতে পারছি না, তেমন কিছু জানা নেই। অনলাইনে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম তথ্য পেলাম। আমার মনে হয় একটা গ্লাস প্রোটেক্টর ব্যবহার করলেই বরং ভালো হবে এই ডিভাইসটার সাথে। এবার আসা যাক ক্যামেরাতে। রিয়ারে দুইটা শুটার আছে বলছিলাম। মেইন শুটার 108 মেগাপিক্সেল, ওকে। পরবর্তী শুটার হচ্ছে গিয়ে 5 মেগাপিক্সেলের, যেটা আলট্রাওয়াইড শুটার, আবার ডেপথ সেন্সর হিসেবেও ব্যবহার হচ্ছে। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 50 মেগাপিক্সেলের। দেখুন রিয়ারে আলট্রাওয়াইড দিয়েছে, এটা ভালো বিষয়, বাট এই আলট্রাওয়াইডটা চাইলেই তো 8 বা 13 মেগাপিক্সেল দেওয়া যেত। 5 মেগাপিক্সেলটা একটু কম মনে হয়, মানে দিয়েছে যেহেতু আর একটু বড় দিলে ভালো হতো। আবার এইটা যে প্রাইস পয়েন্টের ডিভাইস, এই স্মার্টফোনটা একটি ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে বললাম, এবং দাম রেখেছে ওরা 34,999 টাকা। তো ওই প্রাইস মানে 35,000 টাকা প্রাইস পয়েন্টের একটা ডিভাইস, সে অফিসিয়াল হোক আনঅফিসিয়াল হোক যাই হোক না কেন, সেই জায়গায় আমরা একটা আলট্রাওয়াইড তো অবশ্যই আশা করি, এমনকি সেটা একটু বড়সড় হলেই বরং ভালো। আচ্ছা, তো মেইন শুটারের কালার নিয়ে যদি ফার্স্টে বলি, এটার কালারটা একুরেট দিচ্ছে না, কালারটা বেশ ভাইব্রেন্ট এবং আমার কাছে একটু স্যাচুরেটেডও মনে হয়েছে। একটু বেশি পাঞ্চি করে প্রেজেন্ট করছে, বিশেষ করে গ্রিন কালার, অরেঞ্জ কালার, রেড কালারগুলো একটু আপনার কাছে মনে হবে একটু বেশি বুস্টেড মনে হয় আর কি। একেবারেই বলতে পারেন সোশ্যাল মিডিয়ার রেডি টাইপ, যারা একটু ন্যাচারাল টোন পছন্দ করেন তাদের কাছে হয়তো কালারটা খুব একটা ভালো নাও লাগতে পারে। বাট অন্যদিকে ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল ভালো আছে, আবার হেভি এক্সপোজার এরিয়াগুলো ঠিকভাবে কন্ট্রোল করার ট্রাই করছে, তবে সবসময় পারছে না, মানে একদম সবসময় কনসিস্টেন্সি আপনি পাবেন না, মাঝে মধ্যে একটু ক্রিটিক্যাল জায়গাগুলোতে গিয়ে প্রেসারে পড়ে যায় এই ডিভাইসটা। প্লাস ছবিগুলোতে কন্ট্রাস্টের পরিমাণ আমার কাছে একটু বেশি লাগছে, বিশেষ করে শ্যাডো এরিয়ার দিকে, বা যখন এই স্মার্টফোনটা দিয়ে একটু লো লাইটে ছবি নেবেন কন্ট্রাস্টের পরিমাণ অনেকটা বাড়িয়ে দেয়। আর নাইট মোড অন করে নিলে তখন দেখবেন কালারটা আরও বেশি পপ আপ করে, কন্ট্রাস্টের পরিমাণ বেশি থাকে, তবে হাইলাইটটাকে সুন্দরভাবে ব্যালেন্স করার ট্রাই করে এবং নয়েজটাকে কাট করে দিয়ে একটা চলনসই ছবি দেওয়ার ট্রাই করছে। সত্যি বলতে 108 মেগাপিক্সেলের এই ক্যামেরা থেকে আমি আরও কিছুটা ডিটেল আশা করছিলাম। অন্যদিকে আলট্রাওয়াইড শুটারটা ওইটা আরও বেশি কালার বুস্টেড এবং একটু ওভার স্যাচুরেটেড লাগবে। আপনি যখন সাইড বাই সাইড কম্পেয়ার করবেন কালারের বেশ কিছুটা তফাৎ লক্ষ্য করবেন। আর ডিটেল ততটা ভালো পাওয়া যায়নি এখানে, কারণ এটা মাত্র 5 মেগাপিক্সেলের একটা শুটার। তবে একেবারে যদি মানে ভালো লাইটিং কন্ডিশন হয় সেই ক্ষেত্রে আশা করছি ম্যাক্সিমাম ক্লিকে আপনি চলনসই ছবি বের করতে পারবেন, ওই ডিটেলের পরিমাণ কিছুটা কম রেখে আর কি, আর কালারটা একটু স্যাচুরেটেড দিকে হয়তো চলে যাবে। পোর্ট্রেট মোডে এই স্মার্টফোনটি দিয়ে দুইটা ফোকাল লেন্থে ছবি তোলা যায়, 1x এবং 2x। 1x বা 2x যেটা দিয়ে তুলি না কেন, প্রত্যেকটা ছবিতে আমরা একটা রেডিশ
টোন লক্ষ্য করছিলাম, স্কিন টোনে একটা রেডিশ টাইপের ভাইব চলে আসে আর কি। এই ব্যাপারটা খুব একটা ভালো লাগেনি, বরং আর একটু ন্যাচারালের দিকে থাকলে ভালো লাগতো। স্কিন কিছুটা সফট করে 2x এর ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা আপনাদের কাছে ভালো লাগবে, বাট আমি মাঝে মধ্যে মিসম্যাচ পেয়েছি এজ ডিটেকশনে। আর ছিল ফ্রন্ট ফেসিং ক্যামেরা, যা 50 মেগাপিক্সেলের। তো মেগাপিক্সেল হিসেবে যথেষ্ট বড়সড়, বাট এটা আবার একটু ওয়ার্মের দিকে টোন দেয়। প্রায় ম্যাক্সিমাম ছবিতে আমরা ওয়ার্ম টোন লক্ষ্য করছিলাম স্কিনের ক্ষেত্রে। যখন একটু লো লাইটে তুলবেন বা শ্যাডোর দিকে, তখন সফটনেস একটু বেশি লক্ষ্য করা যায়। বাট একদম ডিরেক্ট সানলাইটে বা আউটডোরে বা লাইটিং সোর্স ভালো থাকলে সেক্ষেত্রে কিন্তু আবার ডিটেল ভালোই আসে। স্টিল আপনি স্কিনে হালকা একটু স্মুথনেস লক্ষ্য করবেন। এখন এই ব্যাপারটা খারাপ লাগছে না সত্যি বলতে, যেটা ফ্রন্ট ফেসিং ক্যামেরায় এইটুকু ভালোই লাগে আর কি। অন্যদিকে ডাইনামিক রেঞ্জ হ্যান্ডেল ততটা বেটার না, যেখানে মেইন ক্যামেরা আরও ভালো রেজাল্ট করছিল অবশ্যই, বাট এটা থেকে ম্যাক্সিমাম ক্লিকে আপনি কাজে লাগানোর মতো ছবি পেয়ে যাবেন আর কি। ভিডিও রেকর্ড করতে পারে স্মার্টফোন সর্বোচ্চ 1080p 30 fps এ, যা এরকম প্রাইস পয়েন্টের একটা ফোন থেকে খুবই দুঃখজনক একটা বিষয় আর কি। তো আপনার যদি রেজুলেশন নিয়ে খুব একটা সমস্যা না থাকে, সেক্ষেত্রে বলবো স্ট্যাবিলিটি মোটামুটি মানের পাবেন। হেভি হাইলাইটে এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে একটু টাইম নেয়, বাট এর বাইরে কালার ভালো আছে। কালারটা একটু বুস্টেডই, বাট দেখতে খারাপ লাগছে না আর কি। এখন ক্যামেরাতে এসে 35,000 টাকার একটা ফোন থেকে আমার এক্সপেকটেশন অবশ্যই আরও কিছুটা বেশি ছিল। যে সমস্ত জায়গাগুলোতে আমি কমতি বলবো, ফার্স্ট অফ অল ভিডিওর ক্ষেত্রে আমরা 4K পাইনি, এবং আলট্রা শুটার ওরা দিচ্ছে, অনেকেই দিচ্ছে না এরকম প্রাইস পয়েন্টও, বাট অ্যাটলিস্ট 8 মেগাপিক্সেল বা আরেকটু উপরের দিকে কিছু থাকা উচিত ছিল। 4K সাপোর্ট আসলে কীভাবে দেবে, এর যে পারফরমেন্স সেকশন সেই জায়গায় মূলত গলত। এই স্মার্টফোনটাতে প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 685 মোটেই 35,000 টাকার একটা স্মার্টফোনে থাকার জন্য না। এটা আরও অনেক কম দামি স্মার্টফোনে থাকা উচিত। এন্ট্রি লেভেল তো মিড রেঞ্জের দিকে যাচ্ছে, ওই ধরনের ডিভাইসের সাথে থাকলে ওকে আছে। আবার যদি মানে এমনটাও পেতাম যে এই ফোনের একটা 8GB বা 6GB ভ্যারিয়েন্ট, যেটা আন্ডার 30K-তে পাওয়া যাচ্ছে বা 25K অ্যারাউন্ড এর আশেপাশে পাওয়া যাচ্ছে, তাহলেও গিয়ে না হয় একটা মানে কম্প্যারিজন আপনি নিতে পারতেন। কিন্তু 35,000 টাকার একটা ফোনে এই প্রসেসরটা একদমই বেমানান। আচ্ছা, এটার অপারেটিং সিস্টেমে রয়েছে ম্যাজিক OS 9 বেসড অন Android 15। ওই জায়গায় না হয় ঠিক আছে, 8GB র্যাম সেটাও ঠিক আছে, 256GB স্টোরেজ দিচ্ছে, ওটাও ওকে আছে। বাট প্রসেসরটা অবশ্যই এই প্রাইস পয়েন্টের প্রসেসর হিসেবে ঠিকঠাক নেই, একদমই নেই। যে কারণেই ক্যামেরা অ্যাপ ব্যবহার করতে গিয়ে আমাদের কাছে ডিলে মনে হচ্ছিল। মানে ওদের অপটিমাইজেশন, ওদের UI যথেষ্ট ভালো, সেই জায়গায় আরও বেটার আউটপুট দেওয়ার কথা, আরও স্মুথ রেজাল্ট, আরও ফাস্টার রেজাল্ট করার কথা, কিন্তু আমার কাছে কিছুটা ডিলে মনে হয়েছে। এমনকি দেখুন অ্যাপ ওপেন ক্লোজ টাইমেও কিন্তু কিছুটা ডিলে আপনি লক্ষ্য করবেন। না, এমন না যে একদম ল্যাগ মাইরা বসে থাকবে, হ্যাং করবে বা এটা রিবুট নিচ্ছে, খুব গরম হয়ে যাচ্ছে, এই ধরনের কোনো প্রবলেম আমরা ডে টু ডে লাইফে ফেস করবো না। কিন্তু ওই যে একটা চপি একটা ভাব, আপনি রেগুলার যখন ব্যবহার করবেন, যাই করবেন না কেন, একটা চপিনেস আপনি খেয়াল করবেন। এমনকি আপনি যখন টেক্সট করছেন, কিবোর্ড আপনার মনে হবে আরেকটু ফাস্টার হওয়া উচিত ছিল, মানে অ্যানিমেশনগুলো আরেকটু ফাস্টার হওয়া উচিত, আরেকটু দ্রুত হওয়া উচিত, সেই জায়গাগুলোতেই মূলত আপনার কাছে মনে হবে একটু কম লাগছে। কারণ ফোনটা তো আপনি 20,000 টাকায় কিনছেন না, ফোনটা তো কিনছেন আপনি 35,000 টাকায়। এদিকে আবার র্যাম ম্যানেজমেন্ট ভালো করছে, 8GB র্যাম আছে, এবং ওদের ম্যানেজমেন্ট ভালো হওয়াতে বেশ কিছু অ্যাপ্লিকেশন নিয়ে অ্যাট এ টাইম আপনি কাজ করতে পারবেন। তবে যদি এরকম চিন্তা ভাবনা থাকে আমি একটু টেমিংও করবো, নো, এটা আপনার জন্য না। এটা দিয়ে আপনি পাবজিতে সর্বোচ্চ HD হাই ফ্রেম রেটে প্লে করতে পারবেন, বাট ওইভাবে মোটেই আমি রিকমেন্ড করছি না। আপনি স্মুথলি নিয়ে একটু খেলতে পারেন, সেক্ষেত্রে প্লেবল রেজাল্ট পাওয়া যায়, বাট আপনি লং টাইমে মাইক্রো স্ট্যাটার পাবেন, ল্যাগও পাবেন অ্যাকশন মুভমেন্টে গেলে, আবার ফ্রেম রেট বেশ ভালো রকমেরই ফ্ল্যাকচুয়েট করে। আপনি যদি 2D টাইপের গেম প্লে করেন, সেক্ষেত্রে ভালো রেজাল্ট দিবে, সময় কাটাতে পারবেন আর কি। অনারের এই ডিভাইসটাতে আরও কোনো বেটার চিপ থাকা উচিত ছিল, অন্যথায় এই ডিভাইসের দাম অবশ্যই কম রাখা উচিত ছিল। ব্যাটারি 5000 mAh এবং 33 ওয়াটের চার্জিং সিস্টেম। এখনকার দিনে অনেকেই সিলিকন কার্বনের বড় ব্যাটারি দিচ্ছে, ওরকম কিছু দিলে তো ভালোই হতো, তবে এইটার ব্যাটারি ব্যাকআপ আবার ভালো, মানে খুব সহজেই 8 আওয়ার্সের মতো এসওটি পাওয়া যাচ্ছে এই ডিভাইসটা থেকে। মোটামুটি সেক্ষেত্রে দেখা যায় যদি একটু হেভি ইউজারও হয়ে থাকেন সমস্যা হয় না আসলে, বাট চার্জারটা একটু বড় দিলে ভালো হতো আর কি। অন্যদিকে স্পিকার সিঙ্গেল রেখেছে, এটাও এরকম প্রাইস পয়েন্টের জন্য অবশ্যই কমতির জায়গা, কারণ এখন অনেক কম দামি ফোনে আমরা ডুয়াল স্পিকার পেয়ে অভ্যস্ত। ডুয়াল স্পিকার পেলে আসলে ওটার সাউন্ড, মানে যতই সিঙ্গেল স্পিকার আপনি বেটার সাউন্ড দেন না কেন, স্টেরিওর মজাটা একটু ডিফারেন্ট, সেই জিনিসটা আমি মিস করছি। এইটার সাউন্ড কোয়ালিটি ভালো, ফুল ভলিউমে কোনো ডিস্টরশন দেয় না, ক্লিয়ার সাউন্ড দেয়, বেজও ভালো আছে, বাট স্টিল আমি মিস করছি স্টেরিওর মজাটা, ওটাতেই কমতি আছে মূলত। অনার X8C 35,000 টাকার একটা ফোন, সে বেশ কিছু জায়গায় অনেকটাই কমতি রেখেছে আর কি। যেমন ফার্স্ট অফ অল সবচেয়ে বড় কমতির জায়গা বলবো পারফরমেন্স সেকশন। এইখানে যদি ভালো করতো, ধরেন এইখানে একটা ভালো প্রসেসর দিত, সেক্ষেত্রে এসে কিন্তু আমরা মানে অন্য যে জায়গাগুলোতে কমতি আছে ওইটা নিয়ে ততটাও বলতে পারতাম না, বাট এইটার কারণে এখন অন্য ছোটো যে সমস্ত জায়গাগুলোতেও কমতি আছে সেগুলো ভিজিবল হয়ে যাচ্ছে। এই ফোনটা আসলে ইউআই এক্সপিরিয়েন্স আপনাকে ভালো দেবে, এই ফোনটা সুন্দর একটা লুক দেবে, এই ফোনটা সুন্দর একটা ডিসপ্লে দিবে। যারা রেগুলার ব্যবহারকারী তাদের কাছে হয়তো বা নোটিসেবল খুব একটা তেমন কিছু থাকবে না, জাস্ট নর্মাল একটা ফোন হিসেবে ব্যবহার করছেন, টুকটাক ক্যামেরা দিয়ে ছবি তুলবেন, দেন ওকে আছে। কিন্তু এরকম প্রাইস পয়েন্টে এসে আমি শুধুমাত্র ওকে আছে এরকম ফোন তো আসলে কিনতে চাই না, ম্যাক্সিমাম মানুষই হয়তো চায় না। তো সেই জায়গা থেকে অনারের এই ব্যাপারগুলো ফিক্স করা উচিত ছিল, অন্যথায় এই ডিভাইসের দাম কম রাখা উচিত ছিল।
দাম অনুযায়ী আমি পারফেকশন পাইনি আর কি। আপনাদের কাছে অনারের এই ডিভাইসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। যদি কেউ কিনে থাকেন এই ডিভাইসটা প্রি অর্ডার করলে আপনি একটা এক্সট্রা গিফট পেয়ে যাচ্ছেন, সেই ব্যাপারটার দিকে নজর রাখতে পারেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।